অর্ডার অর্ডার অর্ডার। কেস নাম্বার 13, মুক্তি ব্যানার্জি ও অভিযান দত্তের কেসের আজ শেষ শুনানি। যেহেতু মুক্তি ব্যানার্জি অভিযান দত্তের থেকে কোনো রকম ভরণ পোষণের দাবি জানাননি, তাই আদালত ঘোষণা করছে সেকশন 14 হিন্দু বিবাহ আইন অনুযায়ী মুক্তি ব্যানার্জি ও অভিযান দত্তের বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হইল। The court is adjourned for the day. আজকের পরিবেশটা অদ্ভুত সুন্দর। চারিদিক মেঘলা, বিকেলে বৃষ্টি হতে পারে। গাঢ় নীল আকাশে ধূসর মেঘের ভেলা, আর তারই সাথে মাথা চারা দেওয়া সবুজ গাছেরা নিজেদের মেলে ধরেছে ঠিক পাখিদের মতো। মুক্তির গাড়ি সিগন্যালে দাঁড়িয়ে আছে, তবে আজ সিগন্যালে আটকা থাকতে মুক্তির বিশেষ অসুবিধা হচ্ছে না। গাড়ির এসিটা বন্ধ করে সে গাড়ির জানলাটা নিচের দিকে নামিয়ে দেয়। একটা মিষ্টি হাওয়া জানলা বেয়ে মুক্তির অন্তরাত্মাকে ছুঁয়ে যাচ্ছে। আহ, বড্ড শান্তি লাগছে এবার তার। ঘন্টা একের এই সুন্দর পরিবেশটা উপভোগ করতে করতে মুক্তি তার একঘেয়েমি জীবনের সবচেয়ে পরিচিত জায়গাটা এসে উপস্থিত হয়। কাঁচের দরজা ঠেলে অফিসে প্রবেশ করতেই মুক্তির সাথে দেখা হয় তার বান্ধবী অদিতির। সে ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বন্ধুত্ব ওদের, তারপর একই জায়গায় ইন্টার্নশিপ, আর এখন একই অফিসে চাকরি। তবে ইদানিং অদিতি মুক্তির ওপর একটু অভিমানী হয়ে থাকে। মুক্তির চলে যাওয়ার বিষয়টা কিছুদিন মন থেকে মেনে নিতে পারছে না অদিতি। গুড মর্নিং। ব্যাঙ্গালোরে কি হয় জানি না, তবে কলকাতার অফিসে না 10টার মধ্যে ঢুকতে হয়। বুঝলাম। কি বুঝলি? এটাই বুঝলাম যে তুই আমাকে ঠিক কতটা ভালোবাসিস। এই নাটক করিস না তো, তাহলে কি প্যাকিং সব ডান? আর তো একটা সপ্তাহ। হ্যাঁ, টুকটাক সবকিছুই ডান, আর যেগুলো বাকি আছে সেগুলো তো দিনের দিন নিতে হবে। ফাইনালি চলেই যাচ্ছিস? একবার যখন মন স্থির করে নিয়েছি তখন তো যেতেই হবে। আর ওখানে মৈত্রী একাও আছে। জানিস তো, অ্যাক্সিডেন্টে মা বাবা মারা যাওয়ার পরে মৈত্রীকে আমি কতটা আগলে আগলে রেখেছি। মা বাবার ভূমিকা পালন করতে করতে আমি যে ওর দিদি সেটাই মাঝে মধ্যে ভুলে যাই। সত্যি বলতে ওকে ব্যাঙ্গালোরে একা রাখতে মন চাইছে না একদম। শুধু মৈত্রীর জন্য কলকাতা ছেড়ে চলে যাচ্ছিস, আর অন্য কোনো কারণে? চুপ হয়ে যায় মুক্তি। নিজের শহর ছেড়ে মৈত্রীর কাছে বরাবরের মতো চলে যাওয়ার সত্যি কি এটাই আসল কারণ? এমতাবস্থায় অদিতি আবার বলে ওঠে, মুক্তি, একটা কথা বলার ছিল তোকে। অভিযানদা এসেছিল আজ অফিসে। অভিযানের নামটা শুনেই মুক্তির বুকের ভেতরটা উথাল পাথাল করতে শুরু করে। নিজের আবেগকে কোনোভাবে নিয়ন্ত্রণ করে সে বলে, কেন? কারণটা কি সত্যিই বলতে হবে তোকে? মুক্তি, কলকাতা ছেড়ে চলে যাওয়ার আগে একটিবার অভিযানদার সাথে দেখা করে নে। তোর চলে যাওয়ার খবরটা ঠিক মেনে নিতে পারেনি রে। অতীত জীবনে বারবার ফিরে যেতে নেই, বরং অতীত জীবন থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে চলাটাই উচিত কাজ হবে বলে আমার মনে হয়। অভিযান আমার অতীত, আর আমি ওকে নিয়ে একদম ভাবতে চাই না। আশা করবো অদিতি তুইও আমার এই সিদ্ধান্তকে সম্মান করবি। অদিতির কাছে দ্বিতীয় কিছু বলার মতো বিকল্প ছিল না, তাই সে চুপ করে যায়। মুক্তি অদিতিকে এক প্রকার এড়িয়েই কল ঘরে চলে যায়। চোখে মুখে ঘাড়ে ঠান্ডা জলের ছাপটা দেয় সে। এবার একটু স্বস্তি পাচ্ছে।
তারপর কাজের চাপে কখন যে দিনের শেষ প্রান্তে এসে মুক্তি উপস্থিত হয়েছে তারই ইয়ত্তা নেই। অদিতি আজ বাড়ি চলে গেছে তাড়াতাড়ি, তাই মুক্তিকে একাই বাড়ি ফিরতে হবে। ডেস্ক থেকে সমস্ত কিছু গুছিয়ে ব্যাগ নিয়ে মুক্তি বেরিয়ে পড়ে। অফিসের সামনে পা রাখতেই সে বুঝতে পারে বিকেলে বৃষ্টি হয়েছে। চারিদিকটা কেমন ভেজা ভেজা। পথের দুধারে অবিন্যস্তভাবে ছড়িয়ে রয়েছে গাছের পাতা আর সাদা, হলুদ আর গোলাপি বাগান বিলাস ফুল। কোথাও কোথাও আবার সাদা টগর ফুলও। চারিপাশে কেমন বৃষ্টির সোঁদা সোঁদা গন্ধ। প্রকৃতির মুগ্ধতায় মুক্তি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। তারপর গাড়ির হর্নের আওয়াজে বাস্তব জগতে ফিরলে মুক্তি পার্কিংয়ে গিয়ে গাড়ি নিয়ে বাড়ি দেয় নিজের বাড়ির উদ্দেশ্যে। তবে মুক্তি অফিস পাড়া থেকে সম্পূর্ণ বেরোতে পারেনি। ঠিক তার আগেই গাড়িটা শ্বাসকষ্টের মতো দুবার আওয়াজ করে বন্ধ হয়ে যায়। মুক্তি গাড়ি থেকে নেমে দেখে গাড়ির অভ্যন্তরীণ কিছু একটা সমস্যার জন্য মাঝপথে বন্ধ হয়ে গেছে। মুক্তির মাথায় হাত পড়ে যায়। এবার কি করবে সে? কাছে পিঠে তো কোনো গ্যারেজও নেই, আর আজ অফিস পাড়াটা বড্ড খালি খালি। আজ বোধ হয় সকলেই মুক্তির আগেই বাড়ি ফিরে গেছে। অসহায়ের মতো মাঝ রাস্তায় দাঁড়িয়ে সে ভাবতে থাকে এবার তার কি করা উচিত। অনেক ভেবে মুক্তি তার অফিসের ওয়াচম্যানের কাছে সাহায্যের কথা ভাবে, কিন্তু তাও তো হেঁটে এসে অনেকটাই দূর। এমনিতেই অফিসের চাপ, তার উপরে শুকনো বিপদ। কিছু হেল্প লাগবে? কণ্ঠস্বরটা শুনে মুক্তি থমকে যায়। তার চোখে মুখের আদল বদলে যায়। এই আওয়াজটা শুধু তার চেনা নয়, খুব চেনা। মুক্তি উদ্দিষ্ট ব্যক্তিটির দিকে না তাকিয়েই বলে, অভিযান? গাড়ির সমস্যা হয়েছে? ইটস ওকে, আমি দেখছি কি করা যায়। কি করবে? হাঁটা দেবে গ্যারেজের উদ্দেশ্যে? সেটা তোমাকে না ভাবলেও চলবে। আমার ভাবনার উপর তোমার অধিকার আছে তাহলে? ডোন্ট প্লে উইথ মাই ওয়ার্ডস। আমি সেরকম কিছুই বলতে চাইনি। আর তুমি প্লিজ যাও না এখান থেকে, আমি মরছি আমার জ্বালায়। আর এদিকে অভিযান ততক্ষণে মুক্তির কথা উপেক্ষা করে গাড়ির বোনেটটা খুলে গাড়ির পার্টস নাড়াচাড়া করতে শুরু করে দিয়েছে। সেই শব্দ পেয়েই মুক্তি ছুটে আসে অভিযানের দিকে। এই, তোমাকে তো বারণ করলাম, আমি আমার ব্যবস্থাটি করে নেব। গাড়িটা স্টার্ট দাও। হোয়াট? গাড়িটা স্টার্ট দাও। মুক্তি বেশি কিছু বলে না, তবে তার গাড়িটা স্টার্ট দিলে আবারও শ্বাসকষ্টের মতো দুবার আওয়াজ করে মুক্তির গাড়ি চলতে শুরু করে। অভিযান গাড়ির জানলার কাছে এসে বলে, বর্ষাকালে এমন একটু সমস্যা হয়, সার্ভিসিং করে নিও। কথাটা বলে অভিযান ফিরেই যাচ্ছিল, ঠিক সেই সময় মুক্তি গাড়ির দরজা ঠেলে বেরিয়ে এসে ডাক দেয়, অভিযান। থমকে যায় অভিযান। তুমি কি আমাকে ডাকলে? এখানে অভিযান নামে আর দ্বিতীয় কোনো ব্যক্তি আছে কি? গত 2 বছর আমার নাম ডাকা তো দূর, আমার সাথে মুখোমুখি দেখা হতে বেরিয়ে গেছো, তাই আর কি। থ্যাংক ইউ। মানছি আমাদের ডিভোর্স হয়ে গেছে 2 বছর, কিন্তু তা বলে এত ফর্মালিটি, এটা ঠিক হজম হলো না। এবার চলি, আকাশে আবার মেঘ জমছে, বৃষ্টি হতে পারে। মুক্তি, তুমি হয়তো জানো এই রবিবার আমাদের অফিসিয়াল বিচ্ছেদের 3 বছর হয়ে যাবে। ওই দিনটা কি আমার সাথে কাটানো যায় প্লিজ? সব ছেড়ে ওই দিনটাই কেন? তুমি আমাকে তো আর সময় দেবে না, আর 1 সপ্তাহ পরই তো সব ছেড়ে চলে যাচ্ছ ব্যাঙ্গালোরে। কিন্তু ওই দিনটাই কেন? মুক্তি ভুলেও মনে করতে চায় না ওই দিনটা। হ্যাঁ, মিউচুয়ালি ডিভোর্স হয়েছিল ওদের।
মারামারি, ঝগড়াঝাটি, একে অন্যকে কাদা ছোড়াছুড়ি, কোর্টে কেস লড়ালড়ি কিচ্ছু হয়নি। দুজনেই ঠান্ডা মাথায় একে অপরের থেকে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু তারপরেও মুক্তি তার এই সিদ্ধান্ত আর ওই দিনটা আজও মেনে নিতে পারে না। ওই দিন তো আমাদের দুজনের জীবনে একটা অধ্যায় শেষ হয়েছিল, তাই ভাবলাম একবার শেষের পাতা থেকে শুরু করা যাক, যদি নতুন কোনো অধ্যায় শুরু হয়ে যায়। নতুনের শুরু মানে? নতুন কেউ এসেছে বুঝি জীবনে? সব বলবো সঠিক সময়। সাবধানে গাড়ি চালিয়ে যেও, আর হ্যাঁ, গাড়িটা মনে করে সার্ভিসিং করিয়ে নিও। ও হ্যাঁ, তুমি কি ডিসাইড করলে সেটা আমাকে জানিয়ে দিও। আশা করি আমার ফোন নাম্বারটা এখনো আছে তোমার কাছে। অভিযানের কথা শুনে মুক্তি দুঃখ পাবে না রাগ করবে তা ভেবে উঠতে না পেরে নিজেই নিজের চুল টানার পরিস্থিতি তৈরি করে ফেলল। সে ঠিক করে তাকে বাড়ি ফিরে প্রথমেই অদিতির সাথে কথা বলতে হবে। অদিতির হাজবেন্ড মানে সায়ন আর অভিযান দুই বন্ধু, তাই অদিতি কিছু একটা জানলেও জানতে পারে। বিলম্ব না করে ঝড়ের গতিতে গাড়ি চালিয়ে 1 ঘন্টার রাস্তা প্রায় 40 মিনিটে কভার করে বাড়ি এসে পৌঁছয় মুক্তি। প্রথমে মুখ হাত ধুয়ে জামা বদলে নিজেকে একটু শান্ত করে নিজের রাগকে সংযম করে সে অদিতিকে ফোন করে। কিরে, এখন কল করলি? অফিস থেকে বাড়ি ফিরিসনি? হ্যাঁ, একটু আগেই বাড়ি ফিরলাম। শোন না, তোর সাথে আমার একটা অন্য বিষয়ে কথা ছিল। হ্যাঁ বল, এতে আবার জিজ্ঞাসা করার কি আছে? তুই কি জানিস, মানে অভিযান কি নতুন কারোর সাথে জীবন শুরু করছে? কি কি বলছিস তুই? তোকে কে বললো এইসব কথা? তুই হাসছিস, তোর বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, তাহলে তুই সায়নদাকে কি জিজ্ঞাসা কর, সায়নদা নিশ্চয়ই জানবে। সে তোর সায়নদার কথা আমি জানি না, তবে সায়নদার বউ জানতে চাইছে যে তোকে এইসব অভাবনীয় কথা কে বলছে, সেটা তো আমাকে বল। কে আবার বলবে? তোর অভিযানদা নিজেই বলেছে। কি? অভিযানদা তোকে বলেছে? অভিযানদার সাথে আবার তোর কবে দেখা হলো? এই তো আজ অফিস থেকে বেরোনোর সময়। মুক্তি অদিতিকে অভিযানের সাথে দেখা হওয়ার সমস্ত ঘটনা পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করে। সবটা শুনে অদিতি বলে, বুঝলাম, তা কি ঠিক করলি? আমি টোটালি কনফিউজড। কনফিউশনের আবার কি আছে? তুই যাবি দেখা করতে। দেখা করে কি করব? আমাকে যা যা জিজ্ঞাসা করলি অভিযানদাকে সেগুলোই জিজ্ঞাসা করবি। দেখ, কিছু না জেনে তুই যদি ব্যাঙ্গালোর চলে যাস তাহলে তুই কোনোদিনই মানসিক শান্তি পাবি না। তার থেকে ভালো নিজেদের মধ্যে যেটা আছে সেটা মিটিয়ে দূরে চলে যাওয়া। জানিস তো, কথা না বলার জন্য কত সম্পর্ক ভেঙে যায়, আবার কথা বলে সবটা ক্লিয়ার করে নিলে কত ভেঙে যাওয়া সম্পর্ক জুড়ে যায়। অভিযানদা আজও যদি তোকে নিজের জীবনের একটা অংশ করে রাখে তাহলে সেই জিনিসটাকে সম্মান জানিয়ে তুই একটা দিন সেই মানুষটার সাথে কাটাতে পারবি না? মুক্তি কিছু না বলে কান থেকে ফোনটা নামিয়ে রাখে। ঘরের জানলাটা দিয়ে দামাল হাওয়া প্রবেশ করে মুক্তির চুলগুলো এলোমেলো করে দিচ্ছে, তবে তার সেদিকে হুঁশ নেই। মুক্তির মনের ভেতরে যে ঝড় উঠেছে তার ধাক্কার প্রভাবটাই বেশি করে বুঝতে পারছে সে। আলমারি থেকে হাজারো শাড়ির ভাঁজে লুকিয়ে থাকা নিজের বিয়ের অ্যালবামটা বের করে বিছানায় রাখে সে। এরপর একটার পর একটা স্মৃতির পাতা উল্টে দেখতে থাকে। ধুমধাম করে বিয়ে হয়েছিল মুক্তি আর অভিযানের। এখন বিয়েতে কি সব হ্যাশট্যাগ হয় না? মুক্তির বিয়েতেও তেমন কিছু একটা ছিল, মুক্তির অভিযান। সবাই বলেছিল বিয়ের পরে তো সবাই এই মুক্তির অভিযানই খোঁজে। বিয়ের প্রথম একটা বছর স্বপ্নের মতো, রূপকথার মতো ছিল, কিন্তু সংসারের দায়িত্ব বাড়তেই কোথা থেকে যে কি হয়ে গেল। এত ভালো মধুর স্মৃতির মাঝেও মুক্তির মনে পড়ে যায় সেই দিনটা।
মুক্তি, লেটস মেক ইট ক্লিয়ার। তুমি আজ এই মুহূর্তে নিজের প্রায়োরিটি লিস্টটা বেছে নাও। আজ মা বাবা তোমার জন্য অপেক্ষা করতে করতে অনুষ্ঠান শেষ হয়ে গেল, কিন্তু তুমি এলে না। আরে কাজ করো না, আমি তো কোনোদিন বাধা দিইনি, কিন্তু তা বলে আমার কোনো এক্সপেকটেশন থাকবে না তোমার ওপর। অভি, আমি নিজে মামনি আর বাবির বিবাহ বার্ষিকীর প্ল্যান করেছিলাম, আর আমি ইচ্ছা করে আজ অনুষ্ঠান অ্যাটেন্ড করলাম না। কাজ পড়ে গেলে আমি কি করতে পারি? ওই একই সেক্টরে আমিও কাজ করি মুক্তি। ওয়ার্ক ফ্রম হোম বলে একটা অপশন হয়, জানো নিশ্চয়ই। আর আজ তো তুমি ছুটি নিয়েছিলে না, এমনটাই তো আমাকে বলেছিলে। বলেছিলাম মানে? ডোন্ট ইউ ট্রাস্ট মি? অভিযান, এই আমার দিকে তাকাও। তুমি তুমি এটা বলতে পারলে? আমি তোমাকে না, আমি আর তোমাকে কোনো প্রকার কৈফিয়ত দিতে বাধ্য নই। তোমার রোজের এই অশান্তি আমি আর মানতে পারছি না। আমার রাগটাই শেষ অবধি দেখলে? আর এত বছর ধরে যে আমার সাপোর্ট গুলো, ওগুলো বোধহয় আর কোনো গুরুত্বই রাখে না, তাই না? কি করে গুরুত্ব থাকবে বলো? তুমি তো প্রতিটা মুহূর্তে বুঝিয়ে দাও যে এই সংসারে আই এম গুড ফর নাথিং। আর সেটাই যদি হয়ে থাকে, তাহলে আমার আর এই সংসারে থেকেই বা কি হবে? এর থেকে তো ভালো আমার চলে যাওয়া, তাই না? ফোনের নোটিফিকেশনের শব্দে সম্মোহন ফেরে মুক্তির। ফোনটা হাতে নিয়ে সে দেখে অভিযানের মেসেজে লেখা, রবিবার কি করবে আমাকে জানিও। মুক্তি এই প্রথম মাথা আর মনের দ্বন্দ্বে না গিয়ে নিজের মনের কথা শুনল। মেসেজের পাল্টা উত্তর দিল, ঠিক বিকেল 5টা, আমাকে বাড়ি থেকে পিক আপ করে নিও। আজ রবিবার। টানা 1 সপ্তাহ বৃষ্টি হওয়ার পর আজ সূর্যি মামা নিজের তেজ দেখিয়েছে। তবে বিকেলের দিকে সেই উত্তাপ নেমে যাবে। স্নান সেরে আলমারির কাছে এসে দাঁড়িয়েছে মুক্তি। আজ সে এত ওয়াকিবহল কেন? সে কি শাড়ি পরবে, কেমন কি সাজবে, সেসব নিয়ে মুক্তি তো কোনোদিনও এসব নিয়ে খুব একটা মাথা ঘামাতো না। আলমারি হাতড়াতে মুক্তির নজরে পড়ে একটা মেরুন রঙের শাড়ির দিকে। তার মনে পড়ে যায় অভিযান মেরুন রং খুব পছন্দ করে। মুক্তির বিয়ের বেনারসি লাল কেনা হয়েছিল বলে অভিযান আবার তাকে দোকানে নিয়ে যায়। লালের বদলে মেরুন বেনারসি কিনে দিয়েছিল সে মুক্তিকে। নিজের অজান্তেই অভিযানের এই ছেলে মানুষই কাণ্ড কারখানায় হেসে ওঠে মুক্তি। কিন্তু পরক্ষণেই তার মনে হয়, অভিযানের এই ছেলে মানুষগুলো পরবর্তীতে মুক্তির কেন মনে হতো যে অভিযান তার জীবনে হস্তক্ষেপ করছে, তার ইচ্ছের মর্যাদা দিচ্ছে না? তাহলে কি সবটাই আমাদের চিন্তা ভাবনার বদল? মুক্তিকে বেশি সাজতে হয় না। এমনিতেই চোখে কাজল আর কপালে একটা ছোট্ট টিপ পড়লে মুক্তির দিক থেকে চোখ ফেরানো যায় না। কিন্তু অন্যদিকে মুক্তি দেখে অভিযানও আজ সাদা রঙের একটা জামা পরে এসেছে। অভিযান খুব ভালো মতোই জানে মুক্তি সাদা রং খুব পছন্দ করে। বিশেষ করে অভিযান সাদা রঙের জামা পরলে মুক্তি খুব খুশি হয়। দুজনের পরিধানে পছন্দের রঙের পোশাক দেখে একে অপরের দিকে হাঁ করে তাকিয়ে থাকে তারা। কিন্তু খানিক বাদে বিষয়টা বুঝতে পেরে অভিযান নিজেকে সামলে বলে ওঠে, হাই মুক্তি ব্যানার্জি, চলো তাহলে যাওয়া যাক। হ্যালো মিস্টার অভিযান দত্ত, কোথায় যাচ্ছি সেটা কি বলা যেতে পারে? আর একবার বিশ্বাস করে দেখতে পারো, ঠকবে না, কথা দিলাম। গাড়ি করে দুজনেই এক অজানা সফরে বেরিয়ে পড়ে, যেখানে কেউই জানে না দিনের শেষে তাদের ভাগ্যে কি লেখা থাকবে। বেশ অনেকটা গাড়ি চালিয়ে আসার পর অভিযান গাড়ি থামায় একটা কলেজের সামনে। মুক্তি গাড়ির জানলার কাজ নামাতেই আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। আরে আরে, এটা তো আমার কলেজ। এখানে আমি আমার জীবনের প্রিশিয়াস 4টে বছর কাটিয়েছি। কিন্তু 1 মিনিট, তুমি আমাকে এখানে আনলে কেন? কারণ তোমার সাথে আমার প্রথম এখানেই দেখা হয়েছিল। মিথ্যে কথা বলো না অভি, তুমি আবার আমার কলেজে কবে পড়লে? তুমি তো হায়দ্রাবাদ থেকে ইঞ্জিনিয়ারিং পড়েছো। সরস্বতী পুজোতে সায়নের সাথে এসেছিলাম এখানে। তুমি আমাকে দেখোনি ঠিকই,
কিন্তু আমি তোমাকে প্রথম এখানেই দেখেছিলাম। তাই নাকি? আর দেখো, আমি তো ভাবতাম ওই ব্যাঙ্গালোরের প্রজেক্টের সময় তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল। আমি একদম ফিল্মি মানুষ নই, কিন্তু তোমার সাথে ধাক্কা লেগে ফাইল পুড়ে যাওয়ার বিষয়টা কিন্তু এপিক ছিল। বাবা, সে আর বলতে। কিন্তু তুমি খুব চটে গিয়েছিলে, চারিদিকে কাগজপত্র ছড়িয়ে গিয়েছিল যে। সব কত পুরনো স্মৃতি। হ্যাঁ, চলো। আবার কোথায় যাব? চলোই না। গাড়ি ঘুরিয়ে অভিযান আর মুক্তি এসে পৌঁছয় যোধপুর পার্কের একটা ক্যাফেতে, যে ক্যাফেতে তারা প্রায় সময়ই আসতো দেখা করার জন্য, সময় কাটানোর জন্য, একে অপরের সাথে কথা বলার জন্য। মুক্তির মনে জমে থাকার সমস্ত অভিমানের বরফ ধীরে ধীরে গলতে শুরু করছিল। গম্ভীর মুক্তির ঠোঁটে ফিরে এসেছিল সেই হারিয়ে যাওয়া হাসিটা। অভিযান পরম যত্নে মুক্তির হাত ধরে ক্যাফেতে প্রবেশ করে। মুক্তি অভিযানের সেই পুরনো ছোঁয়াটা পেয়ে একটা আশ্বাস পায়, ভরসা পায়। অভিযান চেয়ার টেনে মুক্তিকে বসতে বলে। ঠিক সেই সময় একজন খাবার পরিবেশক এসে অভিযানকে জিজ্ঞাসা করে, স্যার, ইয়োর অর্ডার। 2 কোল্ড কফি আর 2 চিকেন ক্লাব স্যান্ডউইচ। কি ঠিক আছে না? অভিযানের এখনো মনে আছে মুক্তি কি খেতে পছন্দ করে, কোন জায়গায় খেতে পছন্দ করে। তাহলে কি মুক্তি আরো একবার অভিযানের সাথে কথা বলবে, যাতে ওদের সম্পর্কটা আবার আগের মতো হয়ে যায়? স্যার, হিয়ার ইজ ইয়োর অর্ডার। ক্যাফেতে স্বাভাবিকভাবেই বেশ অনেকটা সময়ের পর খাবার আসে, কিন্তু হাতে এতটা সময় পাওয়ার পরেও মুক্তি অভিযানকে তার মনের একটা কথা বলতে পারেনি। শুধু এইটুকুই জিজ্ঞাসা করতে পেরেছিল, কাল যে বললে তোমার জীবনের নতুন অতিথির সাথে দেখা করাবে, তার ব্যাপারে বলবে। 2 বছর আগে আমাকে যে অবস্থায় ছেড়ে গেছো, আমি ঠিক তেমনটাই আছি। নতুন কারোর আসার প্রশ্নই আসছে না। নতুন করে তো সবটা শুরু করতেই পারো। তুমি যেদিন নতুন করে শুরু করবে, সেদিন না হয় আমিও কিছু একটা ভেবে দেখবো। মুক্তি কেন যে নিজের মনের কথাগুলো অভিযানকে বলতে পারছে না, সেই নিয়ে সে অস্বস্তিতে ভুগতে থাকে। অন্য মনস্ক মুক্তি স্যান্ডউইচটাই কামড় বসাতেই যাচ্ছিল, ঠিক এমন সময় অভিযান বলে ওঠে, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি তো কাঁচা টমেটো খাও না, দেখি এদিকে দাও। আমি ঠিক আছে, আমি করে নিতে পারবো। সে তুমি পারো আমি জানি, কিন্তু তুমি যা পিটপিটে, হাতে খাবার লেগে গেলে টিস্যু দিয়ে হাত মুছিয়ে যাবে। বাবা, কম জ্বালিয়েছো আমাকে। কথাটা বলেই চুপ করে যায় অভিযান। মুক্তি বুঝতে পারে অভিযানের মনে এই অস্থিরতাটার কারণ। সেই একই কারণে তো মুক্তিও ভেতরে ভেতরে অতিষ্ঠ হয়ে উঠেছে। চুপচাপ খাওয়া সেরে মুক্তি আর অভিযান ক্যাফের বাইরে এসে দাঁড়ায়। চারিদিকটা আবার মেঘলা করেছে, ঝোড়ো হাওয়া বইছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। এই মতাবস্থায় অভিযান আবার বলে ওঠে, চলো এবার আজকের শেষ গন্তব্য। সে কি এখনো বাকি আছে? অন্ধকার হয়ে আসছে তো চারিদিক। চলোই না, তোমার খুব পছন্দের জায়গা। হেঁটে যাবে? এখান থেকে বেশি দূরে নয়, গাড়ি পার্কিংয়ে লক করা আছে, অসুবিধা হবে না। মুক্তি রাজি হয়ে যায়। আজ তার বড্ড ইচ্ছা করছে অভিযানের সাথে সারাটা সময় জুড়ে থাকতে। হাঁটতে শুরু করে তারা। সত্যি তো, আগে এই রাস্তা দিয়ে কম তো হাঁটেনি তারা, বিশেষ করে এই বর্ষার দিনগুলো। এই বর্ষার দিনগুলো অদ্ভুত সুন্দর লাগতো মুক্তির। তখন কত ছোট ছোট বিষয় খুশি হতো তারা। আজও তো সেই ছোট ছোট বিষয়ের মধ্যেই কত আনন্দ, আরাম, শান্তি খুঁজে পাচ্ছে। তাহলে একসাথে সংসার করার সময় কেন তারা একে অপরের থেকে এতটা দূরে সরে এলো? কেন ওদের দুজনের মধ্যে একজন মাথা নত করে সম্পর্কটা টিকিয়ে নিল না?
কেন এই ইগোর লড়াইয়ে তাদের ভালোবাসা হারিয়ে গেল? তাহলে কি পৃথিবীতে আর কোনো দিনও ভালোবাসা টিকবে না? মুক্তি পিছন ফিরে দেখে অভিযানের হাতে গোলাপি বাগান বিলাস ফুল। তুমি তো খুব ভালোবাসতে এই ফুল। আমাদের বাগানে এখনো এই ফুল গাছটা আছে, আমি যত্ন করি, জল দিই। মুক্তি অভিযানের প্রতি দুর্বল হয়ে পড়ছিল, আবার বারবার। এই ফুলটা নিয়ে এলে কেন? কিছু মনে না করলে ফুলটা তোমার খোঁপায় লাগাবে? তোমাকে ভালো লাগে, মানে তোমার যদি কোনো অসুবিধা না হয়। মুক্তি কিছু না বলে অভিযানের সামনে গিয়ে পিছন ঘুরে দাঁড়ায়। মুক্তির এই ইশারা অভিযান চেনে। কথা না বাড়িয়ে অভিযান নিজের হাতে মুক্তির খোঁপায় তার পছন্দের ফুল লাগিয়ে দেয়। মুক্তিকে আরো অসম্ভব সুন্দর লাগছে। তারা হেঁটে আসে একটা পার্কে। মুক্তির যখনই মন খারাপ হতো এই পার্কটায় এসে বসে থাকতো। মুক্তির বাবা ছোটবেলায় ওকে এই পার্কটায় খেলতে নিয়ে আসতো। বাবা মার মারা যাওয়ার পর মুক্তি বহুবার একা একা এখানে এসে বসে থাকতো, নিজের ছোটবেলার স্মৃতিচারণ করত। আর এই বিষয়টা অভিযান জানতো। জীবনটা কি অদ্ভুত না? আমরা যখনই ভাবি এরা আমাদের ছেড়ে কখনো যাবে না, তারাই সবার আগে চলে যায়। আচ্ছা মুক্তি, দোষটা কার ছিল? সব ভুলে কি আমার? এই করে করেই তো 2 বছর কাটিয়ে দিয়েছিলাম। কার দোষ, কে পরিস্থিতির শিকার, এই করতে করতে তো আমরা পরিস্থিতিটাই ঠিক করলাম না। আমরা তো সেটাই করতে পারতাম বলো? রাতে রাগ করে পিছন ফিরে না ঘুমিয়ে দুজনে বসে সবটা মিটিয়ে তো নিতে পারতাম। ইগোর লড়াই যে বড় কঠিন মুক্তি। যখন আমরা সম্পর্কে আসি তখন কোথায় ছিল এই ইগো? কিন্তু একই ছাদের তলায় চলে এলেই আমরা একে অপরকে টক্কর দেওয়ার প্রতিযোগিতায় নেমে যাই। তুমি অফিসে কাজ করছো, আমি করছি না। সংসারটা আমার, যে সব কাজ আমি করব। যেদিন এই সংসারটা আমার থেকে আমাদের হয়ে যাবে, সেদিন আমাদের মতো আর কাউকে আলাদা হতে হবে না। মুক্তি খুবই আবেগপ্রবণ হয়ে অভিযানের হাতটা চেপে ধরে। কেন তোমার আমার সংসারটা আমাদের হলো না অভি? কেন তুমি সেদিন আমাকে বুঝলে না? কিছুই তো চাইনি আমি, শুধু চেয়েছিলাম তোমার সহযোগিতা। তুমি জানো মামুনি আর বাবার অ্যানিভার্সারির দিন আমি বাসে ঝুলতে ঝুলতে ফিরেছি, যে আমি কোনোদিনও করিনি। আমার পিঠে অসহ্য ব্যথা হয়েছিল, ব্যথায় ঘুমোতে পর্যন্ত পারিনি, কিন্তু তুমি একবারও জানতে চাওনি। আমিও তো তোমাকে কোনোদিন কিছুতে বারণ করিনি, তবে একটা দিন কি আমি তোমাকে এক্সপেক্ট করতে পারি না? মুক্তি, আমরা চাকরি করে জীবন কাটাই বটে, তবে সেই চাকরি যেন আমাদের জীবনের কন্ট্রোলার না হয়ে যায়, সেটা দেখার দায়িত্ব আমাদের। মুক্তি উত্তরে আর কিছু বলেনি। খানিকক্ষণ চুপ থেকে সে উত্তর দেয়, এবার আমাকে বাড়ি ফিরতে হবে। অভিযান আর কিছু না বলে চুপচাপ গাড়ি চালিয়ে মুক্তিকে তার বাড়ির সামনে নামিয়ে দেয়। বাইরে তখন বেশ জোরে ঝড় উঠেছে। মুক্তি গাড়ি থেকে নেমে নিজের বাড়ির পথে হাঁটা দেয়। তবে কি এটাই তাদের শেষ দেখা ছিল? আর যদি বলি আমি আমার জীবনের প্রায়োরিটি লিস্টটা বানিয়ে নিয়েছি, যার কোনো অন্যথা হবে না। ঝোড়ো হাওয়ার শো শো শব্দের মাঝে মুক্তির এই কথা অভিযানের ভাবনাকে এলোমেলো করে দেয়। গাড়ি থেকে অভিযান নেমে আসে। মুক্তির চোখে জল, তবে তার মুখটা হঠাৎ বেশ উজ্জ্বল লাগছে। মুক্তি বলতে শুরু করে, সপ্তাহে 5টা দিন অফিস। আমরা দুজনে মিলে শনিবার আর রবিবার বাড়ির সমস্ত কাজ করব, রান্না করব, আর রবিবার না হয় মামুনি আর বাবার সাথে দেখা করতেও যাব, নাহলে কোথায় ঘুরতে যাব। আর কোনো রবিবারটা হয় বাড়িতে মাংস ভাত খেয়ে যে যার পছন্দের ছোটবেলার বই পড়বো। বছরে 2টো ট্রিপ। আর মৈত্রী কলকাতায় ফিরে আসছে, ওর সাথেও কিন্তু সময় কাটাতে দিতে হবে। অভিযান নিজেকে সামলাতে না পেরে মুক্তির সামনে হাঁটু মুড়ে বসে পড়ে।
বিশ্বাস করো মুক্তি, আমি আর কোনো অভিযোগ করব না। নিজের এক্সপেকটেশনগুলো কর্তব্যের রূপ নিয়ে তোমার ঘাড়ে চাপিয়ে দেব না। মেল ফিমেল সমস্ত ইগো বাদ দিয়ে আমরা কি আবার শেষ থেকে শুরু করতে পারি না? পারি তো, শুধু আমাদের সম্পর্কে যে জিনিসটার কমতি ছিল সেটা যেন আর কোনোভাবেই ঝাপসা না হয়ে যায়। আমাদের বন্ধুত্ব, বন্ধু ছাড়া ভালোবাসা যায় না, ভরসার কাঁধটা এগিয়ে দেওয়া যায় না। আমাদের শেষের সব কিছু পিছনে ফেলে আমরা এই দুই বন্ধু আবার শুরু করব সবটা নতুন করে। অভিযান মুক্তিকে জড়িয়ে ধরে। ইতিমধ্যে টিপটিপ বৃষ্টি পড়তে শুরু করেছে। বৃষ্টিও তার জল দিয়ে মুক্তি আর অভিযানের মনের সমস্ত গ্লানি ধুয়ে মুছে দিয়ে ওদের নতুন জীবনের জন্য স্বাগতম জানাচ্ছে। ওই যে প্রবাদে আছে না, যার শেষ ভালো তার সব ভালো।